তুমি 1993-তে জন্মেছো, একজন সার্টিফাইড মিলেনিয়াল, আমি সেখানে একজন জেনজি। এবার জেনজিকে নিয়ে যখনই কথা বলে, যখনই ওল্ডার জেনারেশন যখনই আমাদেরকে নিয়ে কথা বলবে ইনএক্সপিরিয়েন্সড, ইম্যাচিওর, কিছু বোঝে না, জানে না। কিন্তু আবার আমরাই কিন্তু কিছু গভর্নমেন্টকে টপল ডাউন করে দেখিয়ে দিয়েছি, বিট নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ। কি মনে হয়, জেনজি কি অ্যাকচুয়ালি ইনএক্সপিরিয়েন্স? আমি একদম মনে করি না। মাই এক্সপিরিয়েন্স ইন স্টুডেন্ট পলিটিক্স সেজ যে এখনকার যে ছাত্ররা, যে তরুণ নতুন প্রজন্ম, তারা ভীষণভাবে পলিটিক্যাল। এই হাতের এই যন্ত্রটার জন্য তারা সবসময় ইনফর্মড, চারপাশে কি ঘটছে না ঘটছে ইত্যাদি সেই সবটা নিয়ে। এবং তারা তাদের নির্দিষ্ট রাজনৈতিক ওপিনিয়ন তাদের মতো করে তৈরিও করে। সেটা সবসময় আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে একদম খাপে খাপ মেলে সবটা তা না। বা একটা জেনজি আপরাইজিং যে নেসেসারিলি যা করছে যা হচ্ছে সব খুব ভালো হচ্ছে তাও না। কিন্তু অ্যাপলিটিক্যাল বলার আর খুব জায়গা নেই। এই জেনারেশন ভীষণভাবে পলিটিক্যাল, দে আর পলিটিক্যালি ওপিনিয়নেটেড। তারা খোঁজখবর রাখে কি হচ্ছে না হচ্ছে, তার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করেছে। তো জেনজির মোটামুটি একটা জায়গা আছে যেখানে ওরা পলিটিক্সে একটা খুব স্ট্রং রোল প্লে করতে পারবে। কিন্তু এই জেনজি কিন্তু আবার বাংলায় থাকে না। জেনজিকে আপনি যদি জিজ্ঞেস করেন, বা একটা কম বয়সী আমাদের জেনারেশনে কাউকে যদি জিজ্ঞেস করেন কি করবে বড় হয়, ওই আমেরিকা, লন্ডন, কানাডা সামওয়্যার। না, আমার মনে হয় না। তো আমার মনে হয় মানে তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছো, সেই ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমার বন্ধু বান্ধবরা, তোমার ক্লাসে যারা পড়তো তারা বড় অংশ থাকে না, কিন্তু কলকাতায় এখন হয়তো নেই। কিন্তু একটা সেকশন তো আছে, তারা এখানে বড় হচ্ছে। তারা যে সবটা, এটা ঠিক যে একটা, কিন্তু তাদের জন্য সুযোগ সুবিধা তো কমে যাচ্ছে। এইটাই আমি বলতে চাইছিলাম যে একটা অ্যাসপিরেশনের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে সমাজে, রাজনীতিতে। আমরা যারা রাজনীতি করি, বিশেষত আমাদের বয়সী রাজনীতিবিদরা, যে দলেই থাকি না কেন, এই তরুণ প্রজন্মের প্রত্যাশা, চাহিদা, উচ্চাকাঙ্ক্ষার প্রশ্নটা আমাদের অ্যাড্রেস করা উচিত। আমি সেদিন একজনের সাথে গল্প হচ্ছিল যে ধরো এই যে টেলিভিশন আসার পর, প্রথম মেট্রো চ্যানেল ইত্যাদি, তারপরে এই যে এত রকমের চ্যানেল, তারপরে আমাদের হাতে মোবাইল ফোন এলো, ইন্টারনেট এলো, কম্পিউটার এলো আমাদের জীবনে। তাহলে আমাদের দেখার পরিসরটা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল এবং আমাদের স্বপ্নগুলো বড় হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম ভারতে নিওলিবারাল জমানা শুরু হলো এবং আমরা যারা 90s কিড, তুমি যাদেরকে বললে, আমরা তো সব পোস্ট 1991 সোসাইটির প্রোডাক্ট। আমরা গোটা পৃথিবী জুড়ে সোভিয়েত ইউনিয়নের পতন ইত্যাদি, বামপন্থী শিবির খানিকটা পিছনে হটা, এইটা একটা দিক। আর আমাদের দেশে 91-এ নিউ লিবারালাইজেশন, এলপিজি লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন ইত্যাদি মনমোহন সিংরা ইন্ট্রোডিউস করলেন। বন্যার জলের মতো বাইরের ইনফরমেশন তো শুধু নয়, একটা নতুন মূল্যবোধ তৈরি করা হলো, যে মূল্যবোধের মূল কন্টেন্ট ছিল যে তুমি অ্যাজ আ কনজিউমার, অ্যাজ আ ক্রেতা, তুমি অন্য কারুর কথা ভেবো না, কেবল নিজেরটা ভাবো। এই কেবল নিজেরটা ভাবোর থিওরির ওপরে দাঁড়িয়েই কিন্তু একটা জেনারেশনকে পলিটিক্যাল হিসেবে তৈরি করার চেষ্টা হলো। রাজনীতি মানে কি? ওয়াই ডু উই নিড টু ইন্টারভেন? আমার পাশের মানুষগুলো কেমন আছে, আমরা কেমন আছি, এইটা তো রাজনীতি করতে আসে যে কেউ, সে প্রথম। কিন্তু তুমি যদি ভাবতে শুরু করো যে আচ্ছা আমার পাশের ছেলেটার বা মেয়েটার সাথে আমি ক্লাস নোটস শেয়ার করবো না, সেই গোল্লায় যাক, কে যে আমার পাশে যে বন্ধু, সে টিফিনটা আনলো না, তার টিফিন বক্সটা ফাঁকা রইলো, দেখার দরকার নেই, পাশের বাড়ির লোকটা মরলো কি মরলো না। অন দ্য কন্ট্রারি, পাড়ার সেই খুব খারাপ গোল্লায় যাওয়া রাজনীতি করা ছেলেটা রাত 3টের সময় অ্যাম্বুলেন্স দরকার হলে তাকেই কিন্তু লোকে ফোন করতো। আমার কথাটা হচ্ছে যে এই কেবল তুমি নিজের ভালো করো, এই দর্শনের উপরে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালের অ্যাসপিরেশন বাড়ানোর মতো একটা পরিবেশ তৈরি হলো ভীষণভাবে। প্রবলেম হইস যে এই নিওলিবারাল অর্ডারই বাস্তব আর প্রত্যাশার মধ্যে গ্যাপটাও বাড়িয়ে দিল। মানে তুমি দেখছো যে তোমার প্রিয় সিনেমার নায়ক নায়িকা সুইজারল্যান্ডে প্রেম করছে, কিন্তু এদিকে তোমার নিজের একটা মানে কি বলবো, তোমার নিজের গড়িয়াহাটের একটা কেবিনে গিয়ে একটু শান্তিতে বসে 2 প্লেট চাউমিন খেতে গেলে যে টাকাটা লাগে, সেইটা তোমার কাছে নেই। তোমার চাকরি নেই, তোমার স্কুল বা কলেজের ফি বেড়েছে, স্কলারশিপটা কমে গেছে, হোস্টেলে থাকতে পারছো না, তোমার বাবার আয় কমেছে, রোজগার কমেছে, যে পেনশনটা পেতেন সেটা হয়তো বন্ধ হয়ে গেছে,
এদিকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, জিনিসের দাম খুব বেড়েছে। অর্থাৎ তোমার রিয়েলিটি আর তোমার ড্রিম ল্যান্ড, তোমার চোখের সামনে যা বানানো হয়েছে, হ্যাঁ, এই দুটোর মধ্যে গ্যাপটা বেড়েছে। ঠিক। এই গ্যাপ বাড়াটা একটা ক্রাইসিসের জন্ম দেয়। এটা মেটেরিয়াল ক্রাইসিস তো বটেই, সাইকোলজিক্যাল ক্রাইসিসও। এবং এই ক্রাইসিসই বিভিন্ন দেশে, আমাদের রাজ্যেও আমাদের দেশেও তরুণ প্রজন্মকে নতুন করে রাজনীতিমুখী করছে। তরুণ প্রজন্ম নতুন করে আবার উপলব্ধি করছে তো বটে, আমি বলবো নতুন করে আবার এই জায়গায় ইন্টারভেন করার কথা ভাবছে, যে আমাদের যে বড় বড় স্বপ্নগুলো দেখানো হয়েছিল সেগুলো তো আমরা মানে আমাদের সাথে মিলছে না, আমাদের বাস্তবতার সাথে মিলছে না। এই যে সব একটা বড় বাইরে চলে যাওয়ার প্রবণতা কেন, বা যারা এখানে পড়েও আছে তাদের ইচ্ছাটা কেন? তাদের মনে হচ্ছে আমার এখানে ভালো কিছু নেই। আচ্ছা, যে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে আছে বা দুবাইতে আছে বা কেরালায় আছে বা রাজস্থানে আছে, যে কাজই করুক না কেন, তার কি এটা মনে হয় না যে যদি আমার এখানেই, আমার বাড়িতেই, যদি আমার বাড়ির পাশেই যদি এই ধরনেরই একটা কাজ পেতাম, এই আয় হতো আমার, এই আমার কি বলবো ওয়ার্কিং কন্ডিশন ভালো হতো, তাহলে আমি বাড়িটা ছাড়তে হতো না আমাকে। এই ক্রাইসিস যত, বড় লোক আরও বড় লোক হবে, গরিব আরও গরিব হবে, রিয়েলিটি আর প্রত্যাশার ফারাক বাড়বে। এই ক্রাইসিস নতুন করে তরুণ প্রজন্মকে আবার রাজনীতিমুখী করছে। তারা চাইছে যে তাহলে সরকারগুলো যা করছে সেটা ঠিক করছে না, উই নিড টু অ্যাক্টিভলি ইন্টারভিন অ্যান্ড চেঞ্জ। অবশ্যই প্রবলেম হলে তবেই না ইয়াঙ্গার জেনারেশন রিলেট করবে, তবে না সামনে আসবে।